ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলা সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, আজকে একেবারে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের ভূমিকা নিঃসন্দেহে আমার কাছে তো মনে হয় যে পুরুষদের চেয়েও বেশি এই মুহূর্তে এসে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করবো আসলে মহিলা ক্রীড়া সংস্থার ভূমিকাটা কীরকম দেশের ক্রীড়াঙ্গনে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নতুন একটি অ্যাডহক কমিটি হয়েছে 18 জুলাই। সেই অ্যাডহক কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী হবে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আমাদের সাথে আলোচনায় আছেন দুজন অতিথি। আছেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সরওয়াত সিরাজ শুক্লা, স্বাগত আপনাকে। এবং আছেন, সবাই তাকে চেনেন, শারমিন আক্তার রত্না, তিনি সাবেক তারকা শুটার এবং পাশাপাশি তিনি এই যে নতুন যে অ্যাডহক কমিটিটি হয়েছেন তার সাধারণ সম্পাদক মহিলা ক্রীড়া সংস্থার। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। শুক্লা, আপনাকে দিয়েই শুরু করতে চাই। মহিলা ক্রীড়া সংস্থা, আমার একদম শুরু থেকেই এই নামটা নিয়ে একটু আমার কাছে মনে হয় যে আমার একটা প্রশ্ন, যে আপনি নিজে কখনো এটা ফিল করেছেন কিনা, ওয়াই নট নারী ক্রীড়া সংস্থা? আপনার কাছে কি মনে হয় কিনা যে মহিলা, আমরা জানি যে কিছুটা হলেও জেন্ডার বায়াসড একটা শব্দ মহিলা, সেটা কেন নারী ক্রীড়া সংস্থা হলো না, বা আদৌ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনি যদি একটু বলেন। আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। নাম যাই হোক না কেন, কাজের মাধ্যমেই কিন্তু সে নামের সার্থকতা। নারী এবং মহিলা দুটোই আসলে সমার্থক শব্দ। অবশ্যই যদি শ্রুতিকটু হয় এবং আপনার মতো আর অনেকেই হয়তো এই চিন্তা পোষণ করেন, অবশ্যই আমরা ভেবে দেখব। একটি নতুন কমিটি এসেছি। আমার ব্যক্তিগতভাবে আমাদের যে লোগোটি আছে, আমি জানি না, আমার এই মুহূর্তে আমি পড়ে আছি আমাদের লোগোটি, এই লোগোটিও আমার কাছে মনে হয় যে একটি পুনর্বিবেচনার দাবি রাখে, আমার কাছে মনে হয়েছে। নিঃসন্দেহে আপনার প্রশ্ন আমাদের মাথায় থাকবে সামনে। জি শুক্লা, একটু জানতে চাই যে যেহেতু নতুন কমিটিটা এসেছে এবং নিশ্চয়ই তাদের প্রথম এবং আমার কাছে মনে হয় মূল দায়িত্বই থাকবে যে নির্বাচন দেয়া, এর পাশাপাশি আপনার কাছে কি মনে হয় যে আপনি এর আগের কমিটির সভাপতি ছিলেন, কি কার্যক্রমগুলো হয়েছে এর মধ্যে এবং কি হতে যাচ্ছে মহিলা ক্রীড়া সংস্থা থেকে? প্রথমে যদি শুরু করি আমাদের নতুন কমিটি দিয়ে, নতুনভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। 18 তারিখে আমরা 29 সদস্যের একটি অ্যাডহক কমিটি পেয়েছি। আমাদের নিয়োগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 3 মাসের মধ্যে আমাদের একটি নির্বাচন দিতে হবে। আপনি হয়তো জানেন যে 2000 সালের পরে প্রায় শতাব্দী আগে আমাদের লাস্ট এজিএম হয়েছিল এবং 10 বছরের বেশি এখানে আমরা কোনো নির্বাচন পাইনি। কাজে নির্বাচন করা এবং প্রায় 26 বছর পরে একটি এজিএম করার চ্যালেঞ্জ নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। গতকাল আমি এবং আমার ছোট বোন রত্না আমাদের সমস্ত কমিটি মেম্বারদের নিয়ে প্রথম মিটিং করেছি এবং আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যার প্রতিফলন আপনারা সামনের দিনগুলোতে দেখতে পাবেন। ফর এক্সাম্পল, জাতীয় এবং আন্তর্জাতিক উভয় বিষয় মাথায় রেখে আমরা কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ বিভাগীয় এবং জেলা পর্যায়ে আমাদের ভ্রমণসূচি নির্ধারণ থেকে শুরু করে আমাদের কমিটিগুলো ঢেলে সাজানো, নতুন উপকমিটি তৈরি করা, এবং রত্না নিজে তার বক্তব্যের সময় বলবে যে খেলাগুলো আমরা মাল্টি স্পোর্টস একটি ফেডারেশন হিসেবে করি না, এমন অনেক খেলা আছে যে খেলাগুলোতে আমরা না দিই প্রশিক্ষণ, না আমরা এটা প্রশিক্ষণের সাথে সাথে প্রতিযোগিতার ব্যবস্থা করি না। আমরা একটি নতুন কমিটি করতে যাচ্ছি যার মাধ্যমে আমরা মেয়েদের মধ্যে অপ্রচলিত খেলাগুলোকে সামনে নিয়ে আসব। ব্রাইটন হেলসিঙ্কি ডিক্লারেশন আমাদের লিঙ্গ সমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সনদ। বাংলাদেশ গত 32 বছরে এটা স্বাক্ষর করতে পারেনি। আমরা প্রথম ফেডারেশন হিসাবে অচিরে এটি স্বাক্ষর করতে যাচ্ছি। এটা একটা স্কুপ আমি বলবো, এবং এর মাধ্যমে আমাদের লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের যে কমিটমেন্ট, তারা ইতিমধ্যে যে 5 সদস্যের কমিটি তৈরি হয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে আমরা এটা স্বাক্ষর করতে যাচ্ছি বাংলাদেশের প্রথম ফেডারেশন হিসেবে। এছাড়াও আমাদের আরও অনেক কর্মসূচি আছে, বিশেষ করে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং বিকেএসপির একটি ফিডার হিসেবে আমরা কাজ করতে যাচ্ছি 5টি ইভেন্টে। এগুলো আমাদের সামনের কর্মসূচি। নিঃসন্দেহে আশাব্যঞ্জক কথাই আপনি শোনালেন। রত্না, আপনাকে তো আসলে সবাই শুটার হিসেবেই চেনে। আপনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হয়েছেন, কিছুটা অবাক হয়েছেন কিনা আপনি নিজেও, কিংবা আপনি চেয়েছিলেন কিনা? আসলে একটু তো অবাক হয়েছি। আসলে ক্রীড়া সংস্থার এই পদটা অ্যাকচুয়ালি এটা আমার চাওয়ার ছিল না, আমি এক্সপেক্টও করিনি। আমি আমার শুটিং স্পোর্ট ফেডারেশন নিয়েই চিন্তা করেছিলাম। অ্যাজ ইট ইজ ওটা তো আমার সাথেই আছে। তো এটা আমাদের যারা এই কমিটিগুলো দিয়েছেন তারা হয়তো যোগ্য মনে করেছেন বলেই দিয়েছেন।
আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন বা যারা কমিটির মেম্বাররা ছিলেন তারা হয়তো মনে করেছেন যে হ্যাঁ আমি হয়তো জায়গাটাতে কোনো একটা সাফল্যের ছাপ রাখতে পারবো, এই জন্য হয়তো দিয়েছেন। পাশাপাশি আপনি তো জয়েন্ট সেক্রেটারি হয়েছেন শুটিং স্পোর্ট ফেডারেশনের, সেখানকার নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? সেখানকার নিয়ে তো আমাদের বিগ পরিকল্পনা আছেই, কারণ ওটা আমার তো পুরো জার্নিটাই ওখানকার, তো ওটা নিয়ে তো একটা ডিফারেন্ট প্ল্যান আছে। আমি বলবো যে এটা আমার সেক্রেটারি যখন কখনো যদি আপনার শোতে আসেন উনি এটা বলবে, কারণ আমাদের এখনো কোনো মিটিং হয়নি, আজকেও আমাদের একটা মিটিং আছে, তো সেখানেই আমরা এই ডিসিশনগুলো নিব। আমি চাই যে আমার সেক্রেটারি উনি নিজের যে পরিকল্পনাটা এটা উনি ওনার মাধ্যমেই বলুন। জি, একটু আবার শুক্লার কাছে ফিরতে চাই। এই ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থার কথা বলছি, যে অন্যান্য ফেডারেশনের সাথে এটার একটা বিস্তর ফারাক রয়েছে। অন্যান্য ফেডারেশনগুলো শুধুমাত্র দেখা গেছে যে একটা খেলা নিয়েই থাকে, কিন্তু যেহেতু এর পরিধি বলুন কিংবা পরিসর বলুন অনেক ভাস্ট, সেই জায়গাটা থেকে আপনারা তো একটা বড় ক্যানভাস পান আসলে কাজ করার জন্য, সেটা কতটা চ্যালেঞ্জিং হয়? এটা একদিকে যেমন চ্যালেঞ্জ, আপনি যে কথাটা বললেন এটা আমাদের জন্য একটি বিশাল অপরচুনিটি। বিশেষ করে বর্তমান সরকার আমাদের খেলার উপরে এত গুরুত্ব দিচ্ছেন যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, অর্থাৎ ক্রীড়াকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বর্তমান সরকার, এবং তাদের কমিটমেন্ট ইতিমধ্যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে তারা প্রমাণ করেছেন। আমাদের মন্ত্রী স্বয়ং একজন প্রাক্তন খেলোয়াড় এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, তার কন্যা নিজে একজন প্রাক্তন খেলোয়াড় এবং খেলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। কাজেই পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে কমিটমেন্ট মেয়েদের খেলার প্রতি বিশেষভাবে দেখানো হচ্ছে, তার একটা প্রতিফলন আমাদের এই সংস্থার কার্যক্রমে আপনারা দেখতে পাবেন। এটা একটা ভাস্ট ক্যানভাস, এটা একটা মাল্টি স্পোর্টস ফেডারেশন। আমরা শুধু একটি কাজ নিয়ে থাকি না, আমরা বিভিন্ন খেলাগুলোকে প্রশিক্ষণ দিই এবং আমাদের কাজ হচ্ছে, আমাদের একটা ডরমিটরি আছে, আমাদের বড় ফ্যাসিলিটিস আছে, তার পূর্ণ সদ্ব্যবহার করে বাইরে থেকে মেয়েদেরকে এনে এখানে প্রশিক্ষণ দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ফেডারেশনের ফিডার হিসাবে কম করে হলো তিনটি হোক, 4টি হোক, আমরা ভালো মেয়ে তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ করে দিতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এর একই সাথে আপনি জানেন যে আমাদের আনসারে, আমাদের নেভিতে, বিকেএসপিতে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু যেমন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর একটা সুযোগ রয়েছে, আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গাতে একটা ক্যারিয়ার অপরচুনিটি থাকে। সেই ক্যারিয়ার অপরচুনিটির সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অ্যালাইন্ড হব, যাতে একটি মেয়ের পরিবার জানে যে খেলার মাধ্যমে সে শুধুমাত্র তার শখ মেটাচ্ছে না, তার শারীরিক সুস্থতা নিশ্চিত করছে না, তার ভবিষ্যতে একটা কাজের একটা তার সুযোগ রয়েছে। সেটা আনসার হতে পারে, নেভি হতে পারে, আর্মি হতে পারে, অথবা বিকেএসপিতে একজন ক্যাডেট হিসেবে যোগদানের সুযোগ। এই কথাগুলো মাথায় রেখে আমরা আমাদের কর্মসূচিগুলিকে কাজে লাগাচ্ছি। একই সাথে ফেডারেশনে যে মেয়েরা খেলে তাদের স্বার্থ রক্ষা আমাদের একটি বড় দায়িত্ব। আপনারা জানেন যে নারী সুরক্ষা কমিটি নামে ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে আমাদের একজন সিনিয়র জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় জোবেরা রহমান লিনুর নেতৃত্বে। এবং সেখানে আমরা যে নারী সুরক্ষার ব্যাপারে সরকারের যে কমিটমেন্ট আবার পুনর্ব্যক্ত হয়েছে, এটার একটা প্রতিফলন আমরা চাই। বিশেষ করে রত্নার মতো একজন লিডারকে আমরা পেয়েছি যে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আমাদের সব কোচ, ফিজিও, কাউন্সিলর, ম্যানেজার, সর্বক্ষেত্রে নারীর একটি উপস্থাপনা দেখতে চাচ্ছি, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। এক্স্যাক্টলি। একটু রত্নার কাছে যেতে চাই। আমরা জানি যে আসলে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে নারীদের অন্তত ক্রীড়াঙ্গনে নারীদের পথটা বন্ধুরই হয়, খুব একটা বেশি সুযোগ সুবিধা বলুন কিংবা অনুকূল একটা পরিবেশ আমরা পাই না আসলে, অন্তত নারীদের জায়গাটা থেকে। সেই অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে আপনি অ্যাডহক কমিটির নতুন সেক্রেটারি হিসেবে আপনার আসলে লক্ষ্য বা ভিশনটা কি থাকে? দেখুন, আমাদের মহিলা ক্রীড়া সংস্থা, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থাতে যে ইভেন্টগুলো ট্রেনিং হয়, এখানে আমরা গতকাল যে মিটিংটা করেছি আমরা সবাই সর্বসম্মতিক্রমে ডিসিশন নিয়েছি এখানে কোনো পুরুষ কোচ থাকবে না, যেহেতু এটা মহিলা ক্রীড়া সংস্থা। তো মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং আমাদের যে কাজ মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা শুধু যে অ্যাথলেট হিসেবে তা না, অর্গানাইজার অথবা মানুষ হিসেবে না, কোচ হিসেবে, মানে আমাদের তো মেয়েদের অপরচুনিটি খুব কম। তো আমরা যেহেতু আমাদের যেহেতু আলাদা একটা গন্ডি আছে,
তো আমরা চাচ্ছি যে মেয়েদের অংশগ্রহণ সব ক্ষেত্রে যাতে খুব ভালোভাবে তারা তাদের যোগ্যতা অনুযায়ী করতে পারে সেটাকে নিশ্চিত করা। এই জন্য আমাদের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের যে দায়িত্ব বা ক্রীড়া সংস্থার যে দায়িত্ব, সেখানে আমরা পুরোটাই মহিলা কেন্দ্রিক করতে চাচ্ছি। তো আমরা যখন এই জিনিসগুলো মানে সর্বক্ষেত্রে মহিলা বেসড করে ফেলবো, আমার মনে হয় তখন আমরা যে আমাদের যে মহিলারা পিছিয়ে যাচ্ছে, কোচিং পেশা বলেন, অর্গানাইজার পেশা বলেন, বা জাজ, রেফারি, এগুলোতে যারা পিছিয়ে আছেন বা সুযোগ পাচ্ছে না খেলা ছেড়ে দেওয়ার পরে, তারা সবাই এটাতে ইনক্লুড হবে। অন্যান্য ফেডারেশনগুলো যেরকম আমাদের সম্ভবত প্রত্যেকটা ফেডারেশনে 30% করে নেওয়ার কথা, এরকম কোনো সংখ্যা কিন্তু অন্যান্য ফেডারেশনে নাই, সর্বোচ্চ 1-2 জনকে রাখে। এমন হতে পারে যে যোগ্য সংগঠক পাচ্ছে না বা ক্রিয়েট হচ্ছে না বা ক্রিয়েট হতে দিচ্ছে না। আমরা সে লক্ষ্যেও কাজ করব যে যাতে আমাদের নারীদের যে অংশগ্রহণ সেটা বৃদ্ধি পায়। যদি আমরা এই জিনিসটা করতে পারি, ইনশাল্লাহ যে নারীদের যে সমস্ত প্রতিকূলতাগুলো আছে, যখন আমাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, একটা জায়গায় যখন আমাদের পদচারণা বেড়ে যাবে, অবশ্যই এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটবে না। এক্স্যাক্টলি, দারুণ একটা বিষয় যে শুধুমাত্র মানে নারী অ্যাথলেটদের যে একটা সুযোগ সুবিধা তৈরি হচ্ছে তা কিন্তু নয়, একই সাথে কোচ হোক, আপনি বললেন যে জাজ, সব ক্ষেত্রেই একটা দারুণ হয়তোবা তাদের একটা সেলফ কনফিডেন্সও তাদের বিল্ড আপ হচ্ছে এবং পাশাপাশি কর্মসংস্থানের একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে। শুক্লা, পুরুষরা এখন পর্যন্ত যেই বিষয়গুলো করতে পারেনি, আমি যদি ক্রীড়াঙ্গনের কথাই বলি, যে এশিয়া কাপ, কিন্তু ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেটে এশিয়া কাপে কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত সেই অর্জনটা নেই, নারীরা যেটা করেছে। এবং পাশাপাশি আমরা দেখলাম নারী ফুটবলে প্রথমবারের মতো তারা কিন্তু এশিয়ান কাপও খেলেছে অস্ট্রেলিয়াতে গিয়ে। এটা কতটুকু একজন নারী হিসেবে কতটুকু গর্ব হয় দেশের ক্রীড়াঙ্গনে নারীদের যে দারুণ একটা ভূমিকা? এই দারুণ ভূমিকার জন্য আমাদের তো শুধু মহিলা হিসাবে না, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন মা হিসাবে এবং তৃণমূলের শিক্ষা এবং সামাজিক বিভিন্ন উন্নয়নের কাজে জড়িত থাকার প্রেক্ষিতে আমি জানি একজন মেয়ের এই জায়গায় এসে দাঁড়ানো কত কঠিন। আপনি যেটা বললেন যে অনেক প্রতিকূলতা পার হয়ে তবে কিন্তু এখানে একটা মেয়ে এসে দাঁড়ায়, আর বাংলাদেশে খেলতে পারাটা কিন্তু দিনে দিনে অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের পারিবারিক সামাজিক বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, তাদের আমি স্যালুট জানাই বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে। আপনি জানেন যে আমাদের এখানে অবসরপ্রাপ্ত আমাদের জাতীয় দলের ফুটবলার সন্তান জন্ম দিতে যেয়ে মারা গেছে। আপনি জানেন যে এরকম অনেক অবসরপ্রাপ্ত খেলোয়াড় আছে যারা কিন্তু অর্থাভাবে তারা দিনাতিপাত করছে। এরকমও হয়েছে, আপনি জানেন যে ঠাকুরগাঁয়ের আমাদের একটি নামকরা ফুটবল ক্লাব আছে, যেখান থেকে 3 জন জাতীয় দলের খেলোয়াড়কে তারা উপহার দিয়েছে। সেই রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাব কিন্তু আর্থিক সমস্যা এবং সংকটের সম্মুখীন। কলসিন্দুর, যেটা আমাদের ফুটবলের একটি ফিডার গ্রাম, সেই গ্রামেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূলতা দেখা দিয়েছে। আমাদের দেশে বর্তমানে রক্ষণশীলতার একটি উত্থান ঘটেছে, যেটা আমাদের কাছে সবার কাছে দৃশ্যমান, এবং এই রক্ষণশীলতার সবচেয়ে বড় আঘাতটা কিন্তু নারী ফুটবল এবং নারী ক্রীড়ার ক্ষেত্রে আসে। একটি মেয়ে চাইলেই কিন্তু যে মাঠে খেলতে শুরু করতে পারে না, তাকে অনেকগুলো এনাবলারকে নিয়ে কাজ করতে হয়। তার পরিবারে বাবা, ভাই, তার স্কুলের শিক্ষক, তার মসজিদের মুয়াজ্জিন অথবা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার সহায়তা না হলে কিন্তু একটা মেয়ে খেলতে আসতে পারে না। আর আমাদের আজকালকার যে মেয়েরা খেলতে আসে তারা খুব প্রান্তিক পরিবারের। আমরা যেখান থেকে কামরুন নাহার ডানা, জোবেরা রহমান লিনুকে পেয়েছি, ফারহাদ জেসমিন লিটিকে পেয়েছি, সেই পারিবারিক প্রেক্ষাপট থেকে আজকের মেয়েরা খেলতে আসছে না। তারা অনেক সময় শুধুমাত্র পেটে ভাতে খেলছে। আপনি শুনলে অবাক হবেন, এমন অনেক গ্রাম আছে আমাদের পার্বত্য অঞ্চলে, আমাদের ময়মনসিংহের গারো অঞ্চলে, যেখানে শুধুমাত্র একটা স্ন্যাকের বিনিময়ে তারা খেলছে। এত প্রান্তিক পরিবারের মেয়ে, এবং তাদের কার্যকাল কিন্তু খুব সামান্য, খুব স্বল্প সময়ের একটা ক্যারিয়ার পায়। আমার ছোট বোন যে বলল যে তাকে কিন্তু আরও সুযোগ দিতে হবে, শুধু খেলার না। আমরা যদি এই খেলাটাকে আরও সফল রাখতে চাই, নতুন প্রতিভাকে আমরা এই ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে, আর্চারিতে, শুটিংয়ে নিয়ে আসতে চাই, তাদের কিন্তু পরে কোচ হিসাবে, রেফারি হিসাবে, জাজ হিসাবে, কাউন্সিলর হিসাবে, সেফটি অফিসার হিসাবে তাদের কর্মসংস্থানটা বাড়াতে হবে। তবে কিন্তু একটা মেয়ে দেখতে পাবে যে না, আমি আরও 7 বছর খেলার পরে আরও সময় পাচ্ছি। এই পথটা তৈরি করতে হবে। আমার প্রশ্ন যে কমনওয়েলথের স্বর্ণ বিজয়ী শারমিন আক্তার রত্নাকে রাষ্ট্র হিসাবে আমরা কি দিয়েছি, আরেকটি মেয়ে কেন আসবে? তাকে দেয়া হয়েছে একটি সম্মাননা পত্র, এটা কি তার প্রাপ্য ছিল?
নিশ্চয়ই আমরা দেখেছি আসলে নতুন সরকার এসে অন্তত ক্রীড়াবিদদের বিভিন্ন রকমের ভাতার মধ্যে কিন্তু ক্রীড়া ভাতাও একটা, ক্রীড়াবিদদের জন্য ভাতাও প্রচলন করেছে। নিশ্চয়ই সেই সুযোগ সুবিধাটা ক্রীড়াবিদরা পাবেন। আমরা আলোচনা করবো, আমাদের ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি ক্রীড়াঙ্গনে নারীর ভূমিকা এবং মহিলা ক্রীড়া সংস্থা আসলে কি করতে পারে নারীদের জন্য। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। শুক্লা, একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি পার্থক্য দেখি আসলে নারী এবং পুরুষের। আমি যেটা বলছিলাম একটু আগে যে এশিয়া কাপ জিতেছে, এশিয়ান কাপে খেলতে গেছে বাংলাদেশের নারীরা, কিন্তু আপনি যদি তাদের বেতন কাঠামো দেখেন কিংবা তাদের ফেডারেশনগুলো কিংবা বোর্ডগুলো একেবারে ভিন্ন দৃষ্টিতে কিন্তু দুই ডিপার্টমেন্টকে দেখে। সেটা আপনার কাছে মনে হয় কিনা যে কমানো উচিত? আমরা যদি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দিকে তাকাই, নারী এবং পুরুষ তাদের কিন্তু বেতন কাঠামো একেবারেই এক। আপনি এখন একেবারে গোড়ায় চলে গেছেন। আমি সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে IWG ইন্টারন্যাশনাল সামিট, যেটাকে বলা হয় ক্রীড়াঙ্গনের ডাভোস, সেখান থেকে মাত্র ফিরেছি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আমি সেখানে ছিলাম। 80টা দেশের 900 প্রতিনিধি সেখানে ছিলেন। রাজকুমার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অলিম্পিক্সের প্রেসিডেন্ট সকলেই সেখানে ছিলেন। এটা কিন্তু শুধু বাংলাদেশের চিত্র না, আমি আপনাকে বলতে পারি সব মহাদেশের সব দেশে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা এবং পুরুষদের সাথে যে একই কাজের জন্য ভিন্ন পেমেন্টের যে বিষয়টি, সেটা কিন্তু চলমান। কিন্তু বাংলাদেশে আপনার কাছে মনে হয় বেশি আসলে গ্যাপটা? অবশ্যই বেশি। আমরা জানি যে বিসিবিতে সাম্প্রতিক একটি পরিবর্তন আনা হয়েছে, তাদের বেতন কাঠামো বাড়িয়ে কিছুটা বাড়ানো হয়েছে, কিন্তু এখনো আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। পৃথিবীর যদি টপ 100 সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী, ফি উপার্জনকারী, শুধুমাত্র স্পন্সরশিপ থেকে না, ক্রীড়াবিদদের দিকে তাকান, ওখানে একজন মহিলাও আপনি দেখতে পাবেন না। এটা কিন্তু সারা পৃথিবীর বাস্তবতা। এটার জন্য শুধু সরকারি কোনো একটি পৃষ্ঠপোষকতার জন্য অপেক্ষা করলে চলবে না। মহিলা ক্রীড়া সংস্থার সাথে সাথে স্টেক হোল্ডার হিসেবে যেসব জায়গায় মহিলারা আছে, সব ফেডারেশনের মহিলাদের কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখান থেকে তাদের এই দাবি, তাদের যে চাওয়া, তাদের যে যুক্তিসঙ্গত প্রত্যাশা, সেটা তারা তুলে ধরবেন নীতি নির্ধারকদের কাছে। আপনি যে আজকে প্রশ্নটি এ ধরনের একটি শোতে তুলেছেন, এটাও কিন্তু আমাদের অনেকটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পাথেয় হবে। আমি এখানে একটু অ্যাড করব যে এই যে আমাদের নারীদের পিছিয়ে যাওয়া, আমার আপু যেটা বললেন যে যারা নীতি নির্ধারক তাদের দৃষ্টি আকর্ষণ করব, তাদের কাছে আমাদের চাইতে হবে বা আমাদেরকে বলতে হবে। আমার এখানে একটু অবজেকশন আছে, হয়তো বলতে পারেন নারীবাদী, বাট মেয়েরা কেন ছেলেদের কাছে চাইবে আমি এটা ঠিক বুঝি নাই। এই যে আমার মাথায় আসে না যে আমার রাইটস আমি আপনার কাছে কেন চাইবো? আপনি কে? আমি তো হিউম্যান, আমি নারী হওয়ার আগে আমি একজন মানুষ। তো আপনার যে অধিকার সেটা আমারও আছে। আপনি আজ একটা চেয়ার যদি বসেন, সেই পরের চেয়ারটা আমার হওয়ার কথা। হাফ হাফ যদি আমি ধরি, অর্ধেক প্রপার্টি পৃথিবীর আমার, অর্ধেক আপনার, অথচ আমার নিজের রাইটস আমার আপনার কাছে চাইতে হচ্ছে। আপনি কে আমাকে এটা দেওয়ার? এই জন্য আমি যখন এই যে চাওয়ার বিষয়টা আসে, যে বলতে হবে, চাইতে হবে, এটা এটার এগেইনস্টে। আমার কথা হচ্ছে যে না, আমি চাবো না, তুমি আমার জায়গা ছেড়ে দিয়ে কথা বলো, অর্ধেক জায়গা নিয়ে তুমি কথা বলো, বাকি অর্ধেক তুমি আমার জন্য দাও। এটা আমার চিন্তা। মানে মহিলা ক্রীড়া সংস্থা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে কিনা অন্যান্য ফেডারেশনের জন্য, অন্তত মানে মহিলা অ্যাথলেটদের অধিকারের কথা যদি বলি, বা কিংবা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির। এখন তো অংশগ্রহণের মাত্রাই এত লিমিটেড যে আমরা যে অন্য রাইটস নিয়ে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, সেটারও পসিবিলিটিস কম। অনেক ফেডারেশন, এই যে যেরকম ক্রিকেট ফেডারেশন, ক্রিকেট, ফুটবল, এত বড় বড় ফেডারেশন, সেখানে মেয়েদের পারফরমেন্সই হাইয়েস্ট, অথচ আমরা সব সময় মিডিয়া কাভারেজ বলেন, গভর্নমেন্ট ফ্যাসিলিটিস বলেন, তাদের ফোকাস বলেন, আমাদের মানে আমাদের দেশের মানুষের যে ক্রেজিনেস বলেন, সব কিন্তু ছেলেদের টিমকে ঘিরে, একটা মেয়েদের টিমকে ঘিরে হয় না। ক্রিকেট এত হাইপড একটা, ওভার হাইপড একটা গেম আমাদের দেশে, সেখানে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট কাদের? আমাদের মেয়েদের টিমের। ফুটবল এত হাইপ, আমাদের এত জনপ্রিয় একটা খেলা, এশিয়ান পর্যায়ে খেলতে গেল কারা? মেয়েদের টিম। এখন পর্যন্ত ছেলেরা সেটা অ্যাচিভ করে নাই। রিসেন্ট হকিতেও বোধহয় রেজাল্ট নিয়ে আসছে মেয়েরা, রাইট? তো আমাদেরকে সুযোগ দেওয়া হয় না, তারপর আমরা যেটুকু পাচ্ছি সেখান থেকে তেড়ে ফুড়ে ছেলেদের থেকে বেস্ট কিছু করতেছি, তারপর আমাকে চাইতে হবে। ওয়াই? আমি এটা টোটালি এগেইনস্টে যে
আমাকে বলতে হবে, আমি বলতে চাই না, তুমি আমাকে না দিলে আমার দরকার নেই, আমি তোমার কাছে চাবো কেন? এক্স্যাক্টলি। এই শুক্লা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা একেবারে জাতীয় পর্যায়ে এসে পৌঁছেছে। সেখানে মানে কিভাবে দেখছে মহিলা ক্রীড়া সংস্থা নতুন করে স্পোর্টসটাকে কিভাবে পর্যবেক্ষণ করছে এবং সেখানে মহিলা ক্রীড়া সংস্থা কোনো ভূমিকা রাখতে পারে কিনা? আপনি জানেন যে নতুন করে স্পোর্টসের প্রথম পর্বের এখন ফাইনাল শুরু হয়েছে এবং 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং। এটা কিন্তু এই সরকারের একটি পদক্ষেপ হিসাবে ম্যানিফেস্টোতে উল্লেখিত ছিল এবং যেটা বললাম যে ক্রীড়া হবে পেশা হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই যে মোটো, এই প্ল্যানের অংশ হিসাবেই কিন্তু নতুন করে স্পোর্টসের অবতারণা। আমাদের এটা জানানো খুব জরুরি যে বর্তমানে আগামী 31শে আগস্ট পর্যন্ত নতুন করে দ্বিতীয় পর্বের কিন্তু রেজিস্ট্রেশন চলছে, 1 জুলাই থেকে 31শে আগস্ট পর্যন্ত। সেক্ষেত্রে মহিলা ক্রীড়া সংস্থা একমাত্র ফেডারেশন হিসেবে আমরা একটি হটলাইনের অবতারণা করেছি। এই হটলাইনের মাধ্যমে আমাদের যেসব মেয়েরা, বাচ্চারা সারা বাংলাদেশ থেকে তারা সহযোগিতা বা তথ্যের জন্য আমাদের এই হটলাইনে যোগাযোগ করতে পারবে। কালকে থেকে আমাদের হটলাইন ওপেন হচ্ছে এবং এ ব্যাপারে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ফিড সেটা আমরা ইতিমধ্যে দিতে যাচ্ছি। বাংলাদেশে মেয়েদের যে অংশগ্রহণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি জানলে অবাক হবেন যে 30% অফ অল রেজিস্ট্রেশন ওয়ার ফ্রম গার্লস। আমাদের প্রথম পর্বে 30% ছিল মেয়েদের অংশগ্রহণ, যা আমাদের অবাক করেছে। এবং আমার বিশ্বাস যে আমাদের যে সংশ্লিষ্টতা, এখানে 10টি খেলা অংশগ্রহণ করছে, এই 10টি খেলার মধ্যে আমরা অনেকগুলো এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সামনে যে নতুন করে আসবে, আমাদের সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে, একটি বিশেষ অঞ্চল সহ। এবং একমাত্র দাবা ছাড়া, দাবা 8 বছর বয়স থেকে শুরু হচ্ছে, অন্য সব খেলা 10 থেকে 14 বছরের মধ্যে। এই যে একটি বিশাল পরিসরে প্রাথমিক স্কুল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত খেলার যে ব্যবস্থা, বিকেএসপিতে তাদের ট্রেনিং দেওয়ার সুযোগ দেওয়া হবে। সনদ এবং ট্রফি এবং মেডেলের বাইরেও বিকেএসপির ক্যাডেট হওয়ার যে অগ্রাধিকারের সুযোগ, সেটা নতুন করে এই গ্রামের বাচ্চার কাছে পৌঁছে দিচ্ছে। বিশাল আয়োজন, আমাদের অনেক কিছু করার আছে। আমরা হটলাইনের মাধ্যমে একেবারে তৃণমূলের বাচ্চার পাশে দাঁড়াতে চাই। অবশ্যই সেই চাওয়াটা আসলে আমরা চাইবো যে পূর্ণতা পাবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, শেষ করতে হচ্ছে ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।